আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আজকের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। মঞ্জুর আহমেদ চৌধুরী, আজকে আমরা যখন আলোচনা করছি এটা ডিসেম্বর মাস, 16 ডিসেম্বর, মাত্র একদিন আগে অতিক্রান্ত হলো, দুদিন আগে। এই বছর কি আপনি মানে আগের সময়ের চেয়ে কোনো ভিন্ন কিছু দেখছেন কিনা? আমি কিন্তু দেখছি, আমি দেখছি যেন নতুন একটা ধারণা মানুষের মধ্যে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে আসলে আমাদের 16 ডিসেম্বর বিজয় দিবসই নয়, এবং তার কারণ হিসেবে যারা নানা রকম উদাহরণ দিচ্ছে, বলছে যে সেই যে স্বাক্ষর অনুষ্ঠান, সেখানে আমাদের কোনো প্রতিনিধি ছিল না, যেমন পাকিস্তান এবং ভারতের দুইজন সেনানায়ক ছিল, আমাদের কেউ ছিল না, অতএব এটা ভারতের বিজয় দিবস, আমাদের নয়। এই ধরনের নানা কথাবার্তা কিন্তু নানাভাবে কিছুদিন আগে থেকে বলা হচ্ছিল, সেটা এখন আরো বেশি আমরা দেখতে পেলাম। এবং এখানে সরকারের কোনো প্রতিবাদ দেখলাম না, বরঞ্চ সরকার যেন তাদের নির্দেশিত পথে অগ্রসর হচ্ছে। আমরা দেখলাম যে গত বছর বিজয় দিবসে যে কুচকাওয়াজটা হতো প্রতি বছর, সেটা হয়নি, এবারও হয়নি। এই বিষয়গুলো আসলে কি ইন্ডিকেট করে আপনার কাছে, জনাব চৌধুরী? খুবই দুর্ভাগ্যজনক যে বাংলাদেশ স্বাধীনতা পাওয়ার 5 দশকেরও পরে এসে আমরা দেখছি যে একটা প্রজন্ম, একটা সরকার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অনুধাবন করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার একটা কারণ হচ্ছে যে গত 15-20 বছর ধরে আমরা দেখে আসছি যে মুক্তিযুদ্ধের ইতিহাস মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস মানে আওয়ামী লীগের একক ইতিহাস। এই যে মুক্তিযুদ্ধটা ছিল প্রকৃত অর্থে একটা জনযুদ্ধ, সেই জনযুদ্ধের সবারই অংশগ্রহণ ছিল, শ্রমিক, কৃষক এবং তৎকালীন অন্যান্য রাজনৈতিক দল, তারা ভেদাভেদ ভুলে সবাই কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এবং তাদের যে ত্যাগ, তাদের যে তিতিক্ষা, তাদের স্যাক্রিফাইস, এই বিষয়টাকে ইগনোর করে যাচ্ছে এই প্রজন্ম। তারা কিন্তু অনেক কিছুই জানে না, জানলেও খণ্ডিত ভাবে জানে, যার ফলে আমরা যেটা দেখলাম একটা একটা এই যে বিজয়ের মাস, একটা আনন্দের মাস, একটা একটা বিজয়, একটা ভিক্টরির বিষয়, সেই জিনিসটা কিন্তু এদের কাছে ফুটে ওঠে না। তারা নানাবিধ কুতর্কে জড়িয়ে যাচ্ছে। এবং আমি ভালো মতো অবজার্ভ করছি, যেমন ধরেন এক ভদ্রলোক, নাম ব্যারিস্টার শাহরিয়ার, উনি বেশ বয়স্ক লোক, উনি একেবারে মানে তরুণ না। উনি যেসব কথা বলেন নিজের একেবারে মন থেকেই বলেন, কিন্তু তথ্যটা ভুল। এই ভুল তথ্যটা উনি কোথায় শিখছেন, কোথায় পেয়েছেন? উনি মনে প্রাণে বিশ্বাস করে যে 16ই ডিসেম্বরে আমাদের বিজয় হয়নি। সেইখানে উনি বারে বারে উনরা, যেমন আপনার ব্যারিস্টার ফুয়াদ, উনি 16ই ডিসেম্বরকে মানেনি না। উনি 16ই ডিসেম্বরের পরিবর্তে অন্য একটা তারিখ খুঁজছেন, সেই তারিখ কোথায়? এবং উনি 16ই ডিসেম্বরে ওনাকে দেখাও যায় নাই, এবং ওনার পার্টি চিফ সে নাকি অসুস্থ ছিল। অর্থাৎ একটা পার্টি 16ই ডিসেম্বরে এই শহীদদের মাজারে যায়নি, অথচ তারা বাংলাদেশের রাজনীতি করতে চায়। তারা একটা উদাহরণ দেয়, একটা কথা বলে, ওইখানে আমাদের যে সামরিক বাহিনীর প্রধান ছিলেন কর্নেল জেনারেল ওসমানী, উনি কেন ছিলেন না? একটা জানেন, একটা প্রোটোকল আছে। এখানে ছিল ইস্টার্ন কমান্ডের অধিনায়ক জগদীশ সিং অরোরা, এবং তার সাথে আরো লোকজন ছিল। ঠিক সেই লেভেলের একজন অফিসার, যে উপপ্রধান ছিলেন একে খন্দকার রিপ্রেজেন্ট করছেন ওই সামরিক লেভেলে। ওই একে খন্দকার ছিল রাইট ম্যান। এবং এটা ভারত বাংলাদেশ যৌথ কাছে এরা আত্মসমর্পণ করছেন, যে সারেন্ডার অফ ইনস্ট্রুমেন্ট, এখন বলতে সিগনেচার নাই। এইসব কুতর্ক করে তারা একটা জাতিকে বিভ্রান্ত করছে, তারা নিজেরাও কিন্তু বিভ্রান্ত হয়েছেন। এইসব কারণে যে আমরা প্রকৃত ইতিহাসটা তুলে ধরতে পারলাম না,
এই জাতির সামনে। এবং যারা ক্ষমতায় আছেন, যে আপনার যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কোনো সময় ওনাকে আমরা দেখি নাই এই যে উনি কোনো সময় শহীদ মিনারে গেছেন কিংবা জাতীয় স্মৃতিসৌধতে গেছেন, ওনাকে আমরা কখনোই কিন্তু দেখি নাই। সাম্প্রতিক যাচ্ছেন, সেখানেও যাই হোক উনি বিব্রতকর সব ঘটনার দিচ্ছেন। এটা একটা একটা অত্যন্ত ফরমাল অনুষ্ঠান। সেই ফরমাল অনুষ্ঠানে কিভাবে নিজেকে কন্ডাক্ট করতে হয়, যে কিভাবে পুষ্পার্পণ করতে হয়, এসব জিনিস উনি বুঝেন না, বয়সের কারণে বুঝেন না, অথবা এদিকে উনি কোনো গুরুত্বই দেন না। এইসব বিষয় নিয়ে একটা ম্লান, আমি বলবো যে এবারের বিজয়ের মার্চ ছিল ম্লান, ম্লান মুখর একটা বিজয়ের মাস। এখানে আনন্দ ছিল না, এখানে ছিল ভুল ইতিহাস, খণ্ডিত ইতিহাস সাথে প্রকৃত ইতিহাসের একটা লড়াই। আর একটা বিষয় আপনার লক্ষ্য করতে হবে, বিজয়ের মাস আমাদের মুক্তিযুদ্ধটা ছিল কিন্তু আমাদের আত্ম অধিকার অর্জনের, বাক স্বাধীনতার, ভোটাধিকার, এইসবের বিষয় ছিল। আর এই মাসে আমরা দেখলাম একজন সাংবাদিক আনিস আলমগীর, তাকে গ্রেপ্তার করা হলো। উনি টক শোতে কথা বলতেন। আপনার এই কথাটা ধরুন আপনি আনলেন আরেকটা প্রসঙ্গটা নিয়ে বলি, যে এই যে আনিস আলমগীরকে গ্রেপ্তার যেটা করা হলো, আমার মাঝে মাঝে মনে হয় যে ওনাকে গ্রেপ্তার করার মূল কারণটা আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। আনিস আলমগীর কি করেছিল? আনিস আলমগীর তো কেমন কথাই বলেছিল, আর তো কিছু না। তো কেমন কথা বলার জন্য তার বিরুদ্ধে আপনি সন্ত্রাস দমন আইন আমরা করে দিলেন। অথচ এই সরকার দায়িত্ব নেওয়ার পর গত সেপ্টেম্বরেই আমাদের প্রধান উপদেষ্টা উনি বলেছিলেন সবাইকে যে আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন। মন খুলে সমালোচনা কি এই মানে পুরস্কার? এরই মধ্যে আমরা দেখছি কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন কিন্তু কালকেও দেখলাম যে আনিস আলমগীর এই গ্রেপ্তার নিয়ে তীব্র প্রতিবাদ করেছে। এই আন্তর্জাতিক অঙ্গনে এই ঘটনার মাধ্যমে সরকারের ইমেজ বা ভাবমূর্তি কোথায় যায় ঠেকছি? আসলে এই সরকারের সেই জ্ঞানটা নেই। আপনার জ্ঞানটা থাকলে আজকে এই সরকার আর একটা দেশের, এই সরকারের যারা ছিলেন আর একটা দেশের ভূখণ্ডকে তারা দখল করতে চায়, একথা সরকারি অবস্থায় কিন্তু মাহফুজ আনাম বলেছিল। আবার আপনার এই যে একটা পার্টির অন্যতম প্রধান ব্যক্তি হাসনাত আবদুল্লাহ, যে সেভেন সিস্টার্স দখল করে নেবে, এই ধরনের যে কথাগুলি ম্যাপ করে, এইসব কথাগুলি বালখিল্যতা, মানে হাস্যকর। আপনি এই বর্তমান যুগে, এই যুগে কোনোভাবে আর একটা দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার উপরে আঘাত হানতে পারেন না বা বলতে পারেন না, তাহলে তারাও কিন্তু অ্যাকশন নিতে পারে। বাংলাদেশের দরকার এখন স্থিতি অবস্থা। বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে যারা অস্থিতিশীল করতে চাচ্ছে, বহিঃশত্রুর, আমি সত্যিই বললাম, বহিঃশত্রুকে সুযোগ করে দিচ্ছে, তারা কিন্তু দেশপ্রেমিক বলা যাবে না, দেশপ্রেম থাকতে পারে, কিন্তু তারা হটকারী কাজ করছেন। তাদেরকে বোঝানোর দায়িত্ব যাদের, যাদের বোঝানোর দায়িত্ব, তারা নিজেরাই তো বলেন যে আমরা সেভেন সিস্টারকে ডিস্টার্ব করব। একজন বৃদ্ধ লোক সেই কথা বলে যে মানে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করছে। আপনি দেখেন যে ভারত আমাদের একসময় ভারত প্রেম ছিল, উগ্র ভারত প্রেম ছিল, উগ্রভাবে ভারত প্রেম ছিল, সবকিছুই স্বামী স্ত্রী সম্পর্ক করে ফেলছিল। এখন আবার উগ্রভাবে ভারত বিদ্বেষ হচ্ছে। এটার একটা ব্যালান্সড অবস্থা। ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী, তার সাথে আমাদের একটা ওয়ার্কিং রিলেশনশিপ রাখতে হবে। এখানে ওয়ার্কিং রিলেশনশিপ, তো ভারতকে আমাদের স্বার্থে হাত দিতে দেওয়া যাবে না। অ্যাট দ্য সেম টাইম ভারতের সাথে যুদ্ধ অবস্থা সৃষ্টি করাও আমাদের জন্য কাম্য হবে না। এই ব্যালান্স ভিউটা আসবে কাদের কাছ থেকে? সরকার প্রধানের কাছ থেকে আসবে। সরকারি যারা, তারা কিন্তু এই ধরনের কথা বলেন না। তারা, তাদের উদ্দেশ্যই হচ্ছে দেশের ভিতরে একটা ইনস্টেবল সিচুয়েশন তৈরি করা, যাতে ইলেকশনটা, হয়তো এইসব যে কর্মকাণ্ডের মূল হচ্ছে হয়তো আপনার নির্বাচনকে বানচাল করা বা আরো অনেক পিছিয়ে দেওয়ার থাকতে পারে। আপনি দেখেন যে এই উসমান হাদি একজন তরুণ রাজনীতিবিদ, ওনার অনেকগুলি কথা আমি আবার লাইক করতাম, যে উনি উসমান হাদি চাঁদাবাজদের এগেনস্টে কথা বলতো, উসমান হাদি বৈষম্যের বিরুদ্ধে কথা বলতো।
এক ধরনের ইনসাফ, যেটা সোশ্যাল জাস্টিসের কথা বলতো, বেশ তার পপুলারিটিও ছিল। সেই তরুণ রাজনীতিবিদটাকে প্রকাশ্য দিবালোকে গুলি করে মারা, গুলি করা হলো। উনি এখন তো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ওনার আশা ডাক্তাররাই ছেড়ে দিয়েছেন আল্লাহর উপরে। এরকম একটা অবস্থায় আমরা আশা করি যে উনি হয়তো সুস্থ হয়ে আসবেন। হয়তো কি আমরা মনে প্রাণে চাই যে বাংলাদেশের একজন রাজনীতিবিদ, তরুণ রাজনীতিবিদ সুস্থ হয়ে আসুক। কিন্তু এই তফসিল ঘোষণার 24 ঘন্টা পার হয়ে যাওয়ার আগে, 24 ঘন্টা পার হয় নাই, তার আগে ওপেন রাস্তায় একেবারে দিনে দুপুরে তাকে গুলি করা হলো, তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হলো। সেই আসামিকে ধরতে পারলো না। আসামির কথা বললে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পটলের দামের কথা বলেন। আবার চিফ অ্যাডভাইজার, চিফ ইলেকশন কমিশনার, উনি বলেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এগুলি কিসের আলামত দেয়? এটা বিচ্ছিন্ন ঘটনা। দেখেন নারায়ণগঞ্জ 5 সদর এবং বন্দর থানার যে কনস্টিটিউয়েন্সি নারায়ণগঞ্জ 5-এ, ওইখানে যে নমিনেশন পেয়েছেন মাসুদুজ্জামান মাসুদ, উনি কিন্তু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। উনি বলেন আমি নির্বাচন করব না, আমি মনোনয়ন কিনবো না। এই কথাটা মানে কিন্তু খুব দ্বিমুখী মানে হয়। মনোনয়ন পত্র কিনবো না, না মনোনয়ন কিনবো না, এটা যাই হোক। উনি বলছেন যে নির্বাচনী পরিবেশ নাই, উনি ভয় পেয়ে গেছেন। এবং ভয়টা পেয়েছেন ওসমান হাদির উপরে আক্রমণের পরেই কিন্তু উনি সরে দাঁড়ালেন। এবং ওইখানে আপনি দেখেন ওই ছিটটা ছিল, বলা যায় যে উসমানিয়া খিলাফত, উসমানিয়া রাজত্ব। ওইখানে শামীম ওসমান ছিল এক সময়, নাসিম ওসমান ছিল, এখন সেলিম ওসমান লাস্টে 3বার পরপর 2বার 3বার এমপি হয়েছেন। এখন সেইখানে আর একজন রাজনীতিবিদ ভয় পেয়ে গেলেন। কেন? কাদের ভয়? এই ভয়, আপনি কিসের ভয়? এই যে ভয়কে জয় করে যে আগায় যাওয়ার যে একটা ইচ্ছা, সেটা কিন্তু নাই। এদের যে পার্টি চিফ তারেক রহমান সাহেব, উনিও তো ভয়তেই আসছেন না। উনার মা জীবন মৃত অবস্থায় আছেন 1 মাস ধরে, উনি আসলেন না। এখন বলেন যে উনি 25 তারিখে 25শে ডিসেম্বর ক্রিসমাসের দিন উনি আসবেন। ভালো কথা, এতদিন আসলেন না কেন? আপনার মা আইসিইউতে, সিসিউতে 1 মাস ধরে পড়ে আছে, আপনি তখন আসেন নাই। এখন কি পরিবর্তন হয়েছে? কার পারমিশন নিয়ে আসতেছেন? যদি কেউ আপনাকে নিরাপত্তার নিশ্চয়তা দেয়, সে আপনার জন্য তো আবার নিরাপত্তাহীনও করতে পারে আপনাকে। আপনি কার রাজনীতি করতেছেন? এই প্রশ্ন কিন্তু, কার কথায় আপনি রাজনীতি করেন? কার কথায় আপনি উঠেন বসেন? আপনার এত ভয় কেন? আপনার এত ভয় কেন? ভয় কিন্তু সংক্রামক। আপনার ভয়ের ফলে আপনার একজন নমিনেশন পাওয়া ব্যক্তি উজ্জ করে গেছে, সাহস পাচ্ছে না। এখন দরকার হচ্ছে আমাদের সাহসের সংক্রমণ করা এই সমাজে, যেমন সাহস করে কথা বলা। এই যে আনিস আলমগীরকে আমি ধন্যবাদ দেই, উনি যেটা, ওনার সব কথা কিন্তু আমি এগ্রি করি না, এটাও সত্য যে আনিস আলমগীর সব কথাই যে এগ্রি করতে হবে তাও না। কিন্তু কথা হচ্ছে উনি সাহস করে কথাটা বলতেন এবং এই কথাও বলতেন, আমি এটা বলবো, রাইট? এখন ইউনূস সাহেব তো বলছে যে আপনারা 2 হাত ভরে আমাদেরকে সমালোচনা করেন, আপনারা 2 হাত। এখন এখানে তো উনি, ইউনূস সাহেব তো, ডক্টর ইউনূস তো ইসরায়েলের মতো কথা বললো, কাজ করলো। কাজটা হলো কি, ইসরায়েলের যেমন শেষের দিকে এসে তারা খাবার ডিস্ট্রিবিউশন দায়িত্ব নিল, বিভিন্ন ফুড ডিস্ট্রিবিউশন পয়েন্টে সবাই যেত, তখন ওনাদের পছন্দ অনুসারে গুলি করে মারত। আমাদেরকে ইনভাইট করছে, আপনারা সমালোচনা করেন, যে সমালোচনা করা হচ্ছে একে কিন্তু উনি টপ কিন্তু উনি ধরে ফেলছেন, উনি কিন্তু জেলে ঢুকেছেন। আপনি দেখেন মঞ্জুর আলম পান্না, একজন অ্যানালিস্ট, উনি শেখ হাসিনার আমলেও কিন্তু সমালোচনা করছেন। আমি নিজে জানি, কারণ আমাকে যখন ফায়ার করে দেওয়া হয় তখন উনি একটা 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 পিস, একটা টক শো করছে শেখ হাসিনার আমলে, কঠিন ভাবে সমালোচনা করছে। সেটা কিছুদিন আগে আমার দৃষ্টিতে আসছে, আমি ওনাকে ধন্যবাদ জানাই। তারপরে দেখেন আপনার আবু আলম শহীদ খান, অনেক অ্যানালিস্ট, অনেক অ্যানালাইসিস করতেন, এটা করতেন। উনি, ওনার সব যে আমরা মানতাম বা হাতে তালি দিয়ে বলতো ঠিক বল তা না, কিন্তু ওনার তো অধিকার আছে কথা বলার। আপনার হাফিজুর রহমান কার্জন, ওনারা জেল থেকে বেরিয়ে আসছেন, কিন্তু আবু আলম শহীদ খান কিন্তু এখনো জেলে, আনিস আলমগীর এখনো জেলে। আমরা শেখ হাসিনার আমলে
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে অনেক কাজ করছি আমরা। এরা অনেকেই জানে না যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কতগুলি লোক ছিল আপনার এফেক্টেড ছিল, যে মামলায় ছিল আপনার আসামি ছিল, তাদের নাম ঠিকানা তাদের কেসের করে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আমরা ট্র্যাকার করছিলাম। ফ্রিডম নেট আমি তার একজন ছিলাম। আমরা তখন ফাইট দিছি, সেমিনার করছি, এটা করছি, আপনার সেই সব লোকজন ঠিকানা বের করে আমরা মানবাধিকার যেসব অর্গানাইজেশন তাদেরকে আমরা সাপ্লাই দিছি যে দেখো যে বাংলাদেশে এই মানবাধিকার, বাক স্বাধীনতা এগুলিকে কিভাবে হ্যাম্পার করা হচ্ছে। আমার কনস্টিটিউশনে বলে যে আমার জীবনের অধিকার আছে, আমার মানবাধিকার আছে, আমার বাক স্বাধীনতা আছে, আমার চিন্তার স্বাধীনতা আছে। এই যে বাউলরা তারা এক ধরনের চিন্তা করে, তার জন্য তাদেরকে পিটিয়ে মারা হয়, পুকুরে ফেলাই দেওয়া হয়, এটা করে তাদেরকে। এটা তাদের অধিকারের উপরে হস্তক্ষেপ হচ্ছে না? তাদের নামে সন্ত্রাসী মামলা হয় না কেন? যে লোক, যে ব্যারিস্টার, বিলাতি ব্যারিস্টার ফুয়াদ বললেন যে আমি 16ই ডিসেম্বর মানি না, তার মানে উনি বাংলাদেশের বিজয়, বাংলাদেশের স্বাধীনতাকে মানেন না। উনি কিভাবে রাজনীতি করেন এই দেশে? তার বিরুদ্ধে তো মামলা হয় না, হয় না। কিন্তু আমরা একটু অন্য প্রসঙ্গে আসি একটু, সেটা হলো যে এই যে এটা শেষ প্রসঙ্গ, সামনে নির্বাচন তো হচ্ছে, আমরা নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছি, জাতীয় অগ্রসর হচ্ছে, শিডিউলও ঘোষণা করা হয়ে গেছে। এবং শিডিউল ঘোষণার পরপরই আপনিও বললেন যে হাদিকে গুলি করা হলো। তো এই হাদিকে গুলি করার ঘটনা, এখন তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হলো, এখন ওখান থেকে কি খবর আসবে আমরা হয়তো অপেক্ষা করছি। আপনি কি মনে করেন যে ঘটনাগুলো আপনি বললেন যে অনেক প্রার্থী নিরাপত্তাহীনতায় ভুগছে, আবার এর মধ্যে সরকারকে দেখলাম তারা বললো যে প্রার্থীরা চাইলে অস্ত্রের লাইসেন্স নিতে পারবে, অস্ত্র কিনতে পারবে, এই একটা যে বিষয়। আবার অস্ত্র উদ্ধারের অভিযান চলছে, যেভাবে চলছে আগে একবার চলেছিল সেটারই এক্সটেন্ডেড একটা ভার্সন আবার শুরু হয়েছে। এই সবগুলো মিলে কি নির্বাচনের ক্ষেত্রে কোনো অনিশ্চয়তা দেখেন আপনি? না, নির্বাচন তো অলরেডি অনিশ্চিত হয়ে গেছে, বিভিন্ন কারণে হয়ে গেছে। এখানে যে উপদেষ্টা আছেন আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি তো বলছেন আমার কাছে কোনো সুইচ নাই, কোনো ম্যাজিক নাই, আমি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে পারবো এরকম কোনো অবস্থা নাই। আবার সেনাবাহিনী কতটা সাপোর্ট দেবে? আর একটা বিষয় যেটা আছে যে নির্বাচনী কেন্দ্রগুলিতে আমি ধারণা করি বড় ধরনের গ্যাঞ্জাম হবে, ক্যাওস কনফিউশন হবে। কারণ আপনার 12,76,00,000 ভোটার, গত ইসে ভোট দিচ্ছে 87%, এবার যে 80% দেয় 10 কোটির উপরে ভোটার। আপনার বুথ আছে 2,44,000, প্রতি বুথে 1 মিনিট 29 সেকেন্ডের মধ্যে তার ভোট দিতে হবে, মানে ক্যান্ডিডেট সিলেক্ট করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনি গণভোটও দিতে হবে। গণভোটের যে 4টা দফা দিছে, 4টা দফা পড়তে লাগে 2 মিনিটের মতো সময়, রাফলি, রাইট? এখানে কি সে কি না পড়ে দিবে, সে কি দিয়ে আসবে? হা বা না, তার তো পড়তে হবে। তাই এটা তো কমপক্ষে 6-7 মিনিট সময় লাগে এই ভোট দিতে। তো সময় তো নাই, আপনার সময় মাত্র 9 ঘন্টা, অর্থাৎ 540 মিনিট। এটা আপনি ক্যালকুলেশন করে দেখেন যে অনেকেই ভোট দিতে পারবে না। ভোটাধিকার নিয়ে আপনার ছিনিমিনি খেললো এই ইলেকশন কমিশন। আমি এখনো মনে করি ভোট যদি করতে হয় বুথের সংখ্যা বাড়ান, কেন্দ্রের সংখ্যা বাড়াইতে পারবেন না, কারণ কেন্দ্র বাড়াইলে আপনার নিরাপত্তা দেওয়ার মতো অবস্থা নাই, তত পুলিশ নাই, তত আর্মিও নাই। কিন্তু তারা কি এটা করবে না। আপনি ইলেকশনের দিন দেখবেন অনেক লোকে ভোট দিতে পারবে না, কারণ দিবে কিভাবে, সময় কোথায়? এইসব মিলে কিন্তু একটা অনিশ্চয়তার অবস্থায় আসছে। আবার বিএনপির একটা মেজর দলই এখন বিএনপির যে নমিনেশন প্রক্রিয়া এখন ফাইনাল হয় নাই। প্রত্যেকটা নমিনেশন পেপারে পার্টির যে চিফ, এখন তো পার্টির অ্যাক্টিং চিফ হচ্ছে তারেক রহমান সাহেবের তো সিগনেচার লাগবে। উনি বাংলাদেশের ভোটার না, যা জানা গেল ভোটার না হয়ে উনি কি একটা পলিটিক্যাল পার্টির চিফ থাকতে পারেন কিনা? যদি না থাকেন তাহলে ওই নমিনেশন পেপারে সাইন করবে কে?
উইল বি দি অ্যানাদার অ্যাক্টিং চিফ। উনি কি আসতেছেন, যদিও উনি আসতেছেন, হাতে থাকবে তো 4 দিন সময়। এই 4 দিন সময় মধ্যে এইসব সর্ট করা কি সম্ভব কিনা? আদৌ উনি বাংলাদেশের নাগরিক এখনো আছেন কিনা, নাগরিক থাকতে পারেন, কিন্তু অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে থাকলে উনি তো পলিটিক্যাল পার্টি চিফ থাকতে পারবেন না, অ্যাকচুয়ালি ইলেকশনে দাঁড়াইতেই পারবেন, উনি নিজেই দাঁড়াইতে পারবেন না। এইসব অনিশ্চয়তা কিন্তু আছে। আমি কতগুলি ফ্যাক্টর শুধু বললাম। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে আমাদের বিজয় দিবস, আমাদের ভোট এবং ভোটকে কেন্দ্র করে চলমান যে অস্থিরতা, এসব নিয়ে ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী বিশ্লেষণ। আগামীতে আমরা আবারও আলোচনায় বসবো। আপনারা ভালো থাকবেন। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।